আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো এখন হচ্ছে উদ্ভাস ইঞ্জিনিয়ারিং উইকলি ওয়ানের এমসিকিউ সেট সি সলভ করব। দেখো, এই কোশ্চেনগুলো হচ্ছে 2025 এর মানে লেটেস্ট প্রিভিয়াস ইয়ারের। তো এগুলোই হচ্ছে হয়তো এখন প্যাটার্ন চেঞ্জ হইতে পারে, কিন্তু প্যাটার্ন চেঞ্জ হইলেও এখানে যা আছে এগুলোই ওরা ঘুরে ফিরে রিপিট করবে, হয়তো মার্ক মানে ডিস্ট্রিবিউশন একটু মানে বাড়তে বা কমতে পারে, কিন্তু আলটিমেটলি প্রসেস সেম এবং হচ্ছে শর্টকাট যেগুলো আছে এগুলোই হচ্ছে রিপিট হয় বারবার। তো এগুলো করলে আশা করি তোমাদের হচ্ছে প্রিপারেশন উদ্ভাস উইকের জন্য হয়ে যাবে। দেখো, এক নাম্বারটা আমরা বলছি কি, এক নাম্বার বলছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু জিরো কার্তেশীয় সমীকরণের পোলার রূপ কোনটি। তো এটা তো সবাই জানে যে এক্স ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা, আমরা সবাই জানি। তো এখন দেখো এখানে কি আছে, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু জিরো। আমাদের কিন্তু সরলরেখায় এই এগুলো থেকে কোশ্চেন আসতেই আছে, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কি, জিরো। আমরা যদি এখন ভ্যালু মানে করি, এক্স ইকুয়াল টু কি মাইনাস ওয়াই। আচ্ছা, তো এক্স এর মান বসাবো আর কস থিটা, ওয়াই এর জায়গায় বসাবো আর সাইন থিটা, মানে মাইনাস আর সাইন থিটা। তো সাইন থিটা বাই কস থিটা মানে হচ্ছে ট্যান থিটা, আর বাই আর একবারে করলে হয় মাইনাস ওয়ান, বা ট্যান থিটা প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। তো এইটাই এখন শর্টকাট, এটাও করতে পারো চাইলে শর্টকাট। শর্টকাটে কিভাবে করবা, যে ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স, ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স, রেখার ঢাল কি এম, এম ইকুয়ালস টু মাইনাস ওয়ান, মানে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস এখানে সি তো জিরো, তাহলে ওইটার সাথে কম্পেয়ার করলে এম এর মান কত হয়, মাইনাস ওয়ান হয়। তো আমরা জানি কি পোলারের ঢাল ট্যান থিটা ইকুয়াল টু এম, পোলারের ঢাল এটা আশা করি জানো, পোলারে পোলারে ঢাল ট্যান থিটা এম। তাই সরাসরি আমরা কি করব, ঢালটা বসাই দেবো, ট্যান থিটা ইকুয়াল টু এম এর মান কত, মাইনাস ওয়ান। তাইলে ট্যান থিটা প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। দেখো এইভাবে করলে কিন্তু একদম এক লাইনে আমার বের হয়ে যাচ্ছে, আমাকে তার ক্যালকুলেশন করার দরকার হইতেছে না। তো আশা করি এক নম্বর বুঝছো। দুই নম্বর কি বলছে, ফাইভ এক্স মাইনাস ওয়াই প্লাস এইট ইকুয়াল টু জিরো এবং এক্স ইকুয়াল টু থ্রি বাই টু রেখাদ্বয় অক্ষদ্বয়কে যে বিন্দুগুলোকে ছেদ করে তাদের দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ একক। আচ্ছা, তো এখন রেখাদ্বয় অক্ষগুলোকে যদি ছেদ করে তাইলে কি হবে, এক্স অক্ষে ওয়াই এর মান জিরো, ওয়াই অক্ষে এক্স এর মান জিরো। তো এইভাবে করে মানে ছেদ বিন্দু দিয়ে তোমার হচ্ছে ফাইনালি তিনটে ইকুয়েশন বের হবে। তো ওগুলো আশা করি পারবা, যে স্থানাঙ্ক তিনটা কিভাবে বের করবা একটু জাস্ট কষ্ট করে সিম্পলিফাই করতে হবে। একবার এক্স এর মান, এক্স অক্ষে ওয়াই এর মান জিরো, আবার ওয়াই অক্ষে এক্স এর মান জিরো, তারপর হচ্ছে ফাইনালি এক্স এর স্থানাঙ্ক তোমার দেওয়াই আছে। তো আমি দেখো এখানে লিখি যে তিনটে স্থানাঙ্ক যারা পাই সেটা হচ্ছে 0,8 মাইনাস 8/5 জিরো, এবং আরেকটা হচ্ছে 3/2 জিরো। আশা করি মানে সলভ করে তোমরা এটা এই তিনটা বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবা। এখন আমাদের যেহেতু ছেদ করে না, তাহলে ক্ষেত্রফল আমরা কি করব, একবারে একবারে ভাবে করবো 1/2 ইন্টু এভাবে একটা দাগ দিবা এখানে। আচ্ছা, তাইলে এখানে যদি স্থানাঙ্ক বসাই, জিরো 8/5, এখানে হবে 3/2, ওখানে হবে 8/0/0, এই পাশে হবে 1/1/1 হইলো। তো এখন 1/2 তারপর কি করবা, কলাম বাদ সারিবাদ, কলাম বাদ সারিবাদ, এইটার আগে মাইনাস দিবা, প্লাস কলাম বাদ সারিবাদ, এবার উপর নিচে গুণ করার পর ফাইনালি একটা ভ্যালু পাবা। তো এটা আমি একবার লিখে দিতেছি যে 1/2 × 8 × 3/2 প্লাস 8/5। এটা আর কি আমি একটু শর্টকাটে করছি, যে মানে প্লাস 8 বরাবর বিস্তৃতি করে তারপর হচ্ছে তোমার ওই দুইটা যোগ করে দিছি। শর্টকাটেও করতে পারো বা ভেঙে ভেঙে করতে পারো, সমস্যা নেই, এভাবে করলেই হবে। তো ফাইনালি অ্যান্সার হবে 62/5 বর্গ একক, বর্গ একক। এখন এইভাবে তো করবা, এভাবে করলে মানে তিনটা স্থানাঙ্ক বের করা কিন্তু অনেক ভালোই পেইন আছে। তো এটা আবার আরো শর্টকাটে করতে পারো, সেটা কি এখানে লিখে দিই,
দেখো এক্স অক্ষের উপর দুটি বিন্দু থাকায় ভূমি 3/2 মাইনাস মাইনাস 8/5 হবে। কেন হবে? এখান থেকে 5x ইকুয়াল টু কি -8, এক্স এর মান কত -8/5। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে এক্স এর একটা মান পাই, সেটা হচ্ছে এক্স এর মান হচ্ছে -8/5 বের করলাম। তো যেহেতু এক্স অক্ষের উপর দুটি বিন্দু না, এটা কিন্তু এক্স অক্ষের উপর, এক্স অক্ষের উপর যদি হয় দুটি বিন্দু, এক্স অক্ষের উপর যদি হয় তাইলে একবার এভাবে করে দেবা যে ওটা কত 3/2 না, 3/2 মাইনাস করবা, আর ওইটা যেটা বের করছো ওইটা বসাই দিবা -8/5। তো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি আসে 31/10, 31/10। এখন ত্রিভুজের উচ্চতা ওয়াই অক্ষের ছেদক কত? 8 না? এটা কি ওয়াই অক্ষের ছেদক? এইটা কিন্তু আবার উচ্চতা ত্রিভুজের, ওয়াই অক্ষের ছেদক এটা হচ্ছে উচ্চতা। তাহলে ক্ষেত্রফল আমরা এখানে করব, সুতরাং ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি কত আমরা বের করছি, এটা কিন্তু ভূমি, আমরা যেটা বের করছি এটা হচ্ছে ভূমি, ভূমি। তাহলে হাফ ইন্টু ভূমির মান হচ্ছে 31/10, 31/10 ইন্টু উচ্চতা কত, উচ্চতা উচ্চতা আমরা কি ওয়াই অক্ষের ছেদকই হচ্ছে উচ্চতা হবে এই জায়গায়, এই যে ওয়াই অক্ষের ছেদকই হচ্ছে উচ্চতা। তাহলে এইটা যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের মান আসবে 62/5 বর্গ একক। আশা করি বুঝাইতে পারছি যে আমাদের এখানে হাফ ইন্টু ভূমি, ভূমিটা কিভাবে বের করবা। দেখো ভূমি কি এক্স অক্ষ বরাবর না, ভূমি কিন্তু এক্স অক্ষ বরাবর, তো এক্স অক্ষ বরাবর এখানে এক্স এর মানটা আমরা বের করছি, এবার এটা থেকে এটা মাইনাস করছি, আর ওয়াই হচ্ছে সবসময় ওয়াই, উচ্চতাটা হচ্ছে ওয়াই অক্ষের ছেদক, এটা শর্টকাট মনে রাখো। 3 নম্বরে আমাদের কি বলছে 5x প্লাস কিউআই প্লাস 25 ইকুয়াল টু 0 এবং 10x প্লাস 2y প্লাস 5, মানে তিনটা রেখার ছেদবিন্দুগামী কে এর মান কত? ক্যালকুলেটর ব্যবহার করে পাবা, ঠিক আছে? তো ক্যালকুলেটর ব্যবহার করে শেষের রেখার ছেদবিন্দু দেখো এই যে দুইটা, এখানে তো কে আছে, তাহলে এইটাই কি কে আছে, এইটাই নাই, এই দুইটাই নাই। তো এই দুইটা আমরা সলভ করে এক্স আর ওয়াই এর মান বের করবো। কিভাবে বের করবা? ক্যালকুলেটরে বের করবা। ক্যালকুলেটরে কি করবা, মোট যদি এক্স 991 এক্স থাকে মোট, তারপর হচ্ছে এ আছে শিফট এ দিবা, তারপর দুইটা ইকুয়েশন আসবে সাইমুল ইকুয়েশনে দিয়ে, তারপর এক্স এর সবগুলো বসাবা, ওয়াই এর সবগুলো বসাবা, এই 5 আর এই 5 এটা হচ্ছে সমান ওই পাশে নিয়ে মাইনাস সহকারে বসালে, তাহলে এক্স আর ওয়াই এর স্থানাঙ্ক তোমরা পাবা 5/8 -45/8। তো এখন 5x প্লাস কে ওয়াই প্লাস 25 ইকুয়াল টু 0 রেখাটি কি এই বিন্দুগামী, মানে 5x প্লাস কে ওয়াই প্লাস 25 ইকুয়াল টু 0, এই রেখাটা হচ্ছে এই বিন্দুগামী। তো এই বিন্দুতে হচ্ছে রেখা, মানে এই বিন্দুটা হচ্ছে এই রেখায় বসাবা, বসানোর পর একটা কে এর ভ্যালু পাবা, এবং কে এর ভ্যালু আসবে আমাদের 5। তাহলে আমাদের অ্যান্সার কত? অ্যান্সার কিন্তু হচ্ছে নিচে 5 হবে। এটা কি অল্টারনেটিভ ওয়েতে করতে পারবা? হ্যাঁ অবশ্যই পারবা, শর্টকাট। শর্টকাট এটা কপি করি, কন্ট্রোল সি। হ্যাঁ দেখো এটা কিন্তু হচ্ছে 3 নম্বরের শর্টকাটটা, আমরা একটু দেখাই তোমাদের যে রেখাত্রয় সমবিন্দু হইলে মানে তাইলে আমরা নির্ণায়ক, এখানে কি সমবিন্দু, যেমন এটা তোমাদের বুঝতে হবে, যদি না বুঝো এটা সমবিন্দু হবে মানে ছেদবিন্দুগামী হবে না, তো তখন নির্ণয় শূন্য হয়, যদি সমবিন্দুগামী হয় তখন নির্ণয় কিন্তু শূন্য হয়। তো এইটা তোমরা নির্ণায়কের কনসেপ্ট দিয়েও করতে পারো। আচ্ছা তাইলে এখানে আমরা যদি ইগুলা বসাই 5k25, 5k25, পরেরটা কি হচ্ছে 10 to 5, 10 to 5, এরপর হচ্ছে 1 on 5, 1 1 5, এইটা ইকুয়ালস টু কি 0। এখান থেকে তুমি যদি কে এর মান বের করো এটাও 5 বের হবে। এখন এটা কেন ইউজ করলাম অল্টারনেটিভে, যে রেখাত্রয় সমবিন্দু, যে রেখাত্রয় সমবিন্দু,
বিন্দু। সমবিন্দু কিভাবে হইলো? আর তোমাদের হচ্ছে এখানে যদি তুমি দেখো 5 দ্বারা ভাগ করো তাহলে 5 দুগুণে 10, এ হবে না, তোমার হচ্ছে ছেদ বিন্দুগামী যদি বলে বা এখান থেকে যদি সলভ করো তাহলে সেটা সমবিন্দুগামী কিনা বুঝতে পারবা। এটা ডিরেক্ট সমবিন্দু বলে নাই, কিন্তু আর কি বুঝে নিতে হবে। দেখো 4 নম্বরে কি বলছে, বলছে যে bx মাইনাস 6y প্লাস 10 ইকুয়াল টু 0, 5x প্লাস 10by প্লাস 25 রেখা দেয় বসবার সমান্তরাল হলে b এর মান নির্ণয় করো। তো সমান্তরাল হওয়ার শর্ত কি? ওই যে x এর সহগের অনুপাত আর y এর সহগের অনুপাত হচ্ছে সমান হবে। আশা করি সবাই পারো। এখানে তাইলে b b ডিভাইডেড বাই কি হবে? 5 হবে। b ডিভাইডেড বাই 5 হবে ইকুয়ালস টু 6 ডিভাইডেড বাই 10 হবে। 6 ডিভাইডেড বাই 10 হবে। তো এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি, ও সরি, এখানে বি হবে একটা, হ্যাঁ 10 বি স্কোয়ার ইকুয়াল টু কি 5×6 = 30। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে বি এর মান পাবো হচ্ছে √3। বি এর মান কত? √3। সমান্তরাল, এটা সবাই পারো আশা করি। ওয়াই অক্ষের সাপেক্ষে 5,4 বিন্দুর প্রতিবিম্বের স্থানাঙ্ক নির্ণয় করো। আমি সেট বি দুইটাই বলছি যে প্রতিবিম্ব নির্ণয় শর্টকাট কি দেখো, কোন অক্ষের সাপেক্ষে বলছে? ওয়াই অক্ষের সাপেক্ষে, তাহলে ওয়াই অক্ষটা স্থির থাকবে, এবং এক্স যেটা এক্স ওইটার আগে একটা মাইনাস বসবে। যদি এক্স অক্ষের সাপেক্ষে বলতো তাহলে এক্স স্থির থাকতো এবং ওয়াই আগে তাহলে এটা মাইনাস বসতো। আমি পড়াইছি এ আর বি, একটু দেখো যে ওয়াই অক্ষের সাপেক্ষে কোনো বিন্দু প্রতিবিম্ব নিলে শুধু এক্স এর স্থানাঙ্ক চিহ্ন পরিবর্তন হয়। তাহলে 5,4 এর প্রতিবিম্ব কি হবে? -5,4। নোট লিখে দিলাম না, আশা করি পারবা। যে ওয়াই অক্ষের সাপেক্ষে কোনো বিন্দু প্রতিবিম্ব নিলে শুধু এক্স এর স্থানাঙ্কের চিহ্ন পরিবর্তন হবে। আচ্ছা, 6 নম্বরে কি বলছে যে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণ এসিবি ইকুয়াল টু π/2 হলে এবি রেখার ঢাল 1/2 হলে বিসি রেখার ঢাল কত? তো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজ কি এবি এবং অন্য যে কোনো বাহুর মধ্যবর্তী কোণ হয় tan 45°। তো এই রিলেটেড হচ্ছে আমরা কিন্তু সলভ করছিলাম। দেখো এত কিছু দরকার নেই, সবসময় এইসব ম্যাথ দেখলে tan 45 আগে দিবা, tan 45 ইকুয়াল টু ওই যে m1 মাইনাস m2 m1 প্লাস m2 1 প্লাস m1 ইন্টু m2। এখানে কি করবা? m1 মাইনাস m2 মানে কত? ওই যে ঢাল 1/2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 ইন্টু m2। 1 প্লাস m1 এর আমরা m বলছি, আর m2 কত? 1/2। আচ্ছা, ইকুয়াল টু tan 45। tan 45 এর মান হচ্ছে 1, আর এখানে একটু সিম্পলিফাই করলে প্লাস মাইনাস আসবে, উপরে আসবে 2m মাইনাস 1 আর নিচে আসবে 2 প্লাস m। আচ্ছা, তো এখন যদি ধনাত্মক চিহ্ন নেও মানে প্লাস ভি যদি আমরা কনসিডার করি, তাহলে m এর মান আসবে 3। ঠিক আছে, তো গেল এটা। 7 নম্বরে যাই। 7 নম্বর কি বলছে? কে এর মান কত হলে এই তিনটা স্থানাঙ্ক বিন্দুগুলো সমরেখা হবে? সমরেখা হবে কিভাবে করতে পারো? তুমি দুইভাবে করতে পারো, আমি দুইটাই প্রসেস তোমাদের একটু দেখাই দিতেছি। দেখো, ফার্স্ট তুমি নির্ণায়ক দিয়ে করবা। ফার্স্টে আমরা করব নির্ণায়ক দিয়ে সময়, তো 1/2 এখানে দিবা। 1/2 এটা কত? এটা হচ্ছে 7 নাম্বার, 0 1/2 ইন্টু, এখন বসাও 2 3 2 2 3 2 বসাও 2 মাইনাস 4, ঠিক। তারপর বসাই 3 মাইনাস 6 12 1 1 1 হইলো। তাহলে এইটি ইকুয়াল টু কি হবে? 0 হবে। নির্ণায়ক 0, ত্রিভুজের ক্ষেত্রফল 0 ধরে। তো এখান থেকে তোমরা ওই যে আবার নির্ণায়ক ম্যাট্রিক্সের নিয়ম অনুযায়ী কলামবাদ সারিবাদ 3 আগে একটা মাইনাস দিয়ে যদি করো তাহলে উপর নিচে, আর প্লাস দিয়ে করলে নিচ থেকে উপরে। তো এখান থেকে কে এর মান আমরা সলভ করে পাবো 8। এখন শর্টকাটে আমরা কিভাবে করব? দেখো, শর্টকাটে আমরা করব সমরেখ হলে ঢাল সমান। সবাই জানো যে সমরেখ যদি হয় তাইলে কি হবে? ঢাল সমান হবে, অনেক করছি।
তাইলে কি করবা, কোটি দ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজ দ্বয়ের অন্তর, মানে দুইটা দুইটা নিয়ে করবা কোটি দ্বয়ের অন্তর ডিভাইড বাই ভুজ দ্বয়ের অন্তর, আবার এই দুইটা বিন্দু নিয়ে কোটি দ্বয়ের অন্তর ডিভাইড বাই ভুজ দ্বয়ের অন্তর। আচ্ছা, তো আমরা একবারে করি, দেখো কি হবে। এখানে কি হবে, -6 - 3 ডিভাইডেড বাই কি হবে, -4 - 2 ইকুয়ালস টু 12 -6 ডিভাইডেড বাই নিচে হবে k -4। এখান থেকে আমরা যদি সলভ করি তাইলে k এর মান আসবে +8। শেষ। 8 নম্বরে বলছে যে 5, -2 6, -3 বিন্দুদ্বয়ের সংযোগ রেখা y অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করবে। আচ্ছা, চাইছি কি y অক্ষের সাথে কোণ। তো ফার্স্টে আমরা কি করব, এখানে এই রেখার ঢালটা বের করি। 8 নম্বরে এই রেখার আমরা ঢালটা বের করি, যে y2 - y1 ডিভাইড বাই x2 - x1 যদি করি তাহলে -3 - -2 ডিভাইডেড বাই 6 - 5। এটা করলে আমাদের মান আসবে কত, এম এর মান -1 আসবে। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোন, তাইলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোন tan ইনভার্স -1 মানে কত, tan ইনভার্স -1 এর মানে হচ্ছে 135 ডিগ্রি। কিন্তু চাইছে কি, চাইছে কিন্তু ওয়াই অক্ষের সাথে, তো ওয়াই অক্ষের সাথে কোন কি হবে, -135 ডিগ্রি -90 করবো। এতো ওয়াই অক্ষের সাথে বলছে, তাইলে হবে 45 ডিগ্রি। 9 নম্বর বলছে একটি ত্রিভুজের দুইটি বাহুর সমীকরণ দেওয়া আছে, বাহুদের মধ্য বিন্দুগামী সরলরেখা y+3 = 0 হলে তৃতীয় বাহুর সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, তো এখন বাহু দুটি ছেদ বিন্দু মানে শীর্ষ কত, =3, 0, মানে এই দুটো যদি আমরা সলভ করি তাইলে আমরা একটা স্থানাঙ্ক পাবো না, ওইটা হবে তোমার একটা হবে, তারপর বাকি দুটি শীর্ষ বি ও সি, এবং তৃতীয় বাহু কি y = -3। তৃতীয় বাহু এটা কিন্তু আমরা তৃতীয় বাহু, এটা কত y = -3 এর উপর অবস্থিত। তো ক্যালকুলেশন করে অপর বাহু আমরা বের করব। দেখো এখানে আমরা এই প্রথম দুইটার হচ্ছে ছেদবিন্দু দিয়ে আমরা ক্যালকুলেশন করলে যে স্থানাঙ্ক পাবো সেটা হচ্ছে 3,0, এবং বাকি দুইটি শীর্ষ বি ও সি, তাইলে সেটা কি হবে তখন কি হবে -3 এর উপর অবস্থিত। ক্যালকুলেশন করে অপর বাহুর স্থানাঙ্ক আমরা কি পাবো, y+6 = 0 পাবো। তাহলে এটা হবে y+6 = 0। 10 নম্বরে কি বলছে যে অক্ষদ্বয়কে ছেদকারী কোন সরলরেখার অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশের মধ্যবিন্দু দেওয়া আছে -2, 3 হলে সমীকরণ কোনটি। তো এখন সমীকরণটা আমরা ফার্স্টে অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশ সমীকরণটা আমরা একটু ধরে নিই। 10 নম্বরে ধরলাম যে সমীকরণ হচ্ছে x/a + y/b = কি 1। আচ্ছা, তো খণ্ডিতাংশ যদি এক্স অক্ষে ছেদ করলে তাইলে স্থানাঙ্ক হবে a, 0, আর ওয়াই অক্ষে ছেদ করলে এক্স এর মান 0, তাইলে হবে 0, b। এর মধ্যবিন্দু কি হবে বলো, এর মধ্যবিন্দু হবে কিন্তু a/2, b/2, কারণ মধ্যবিন্দুকে আমরা 2 দিয়ে ভাগ করি। তো এইটা ইকুয়ালস টু কোনো দেওয়া আছে, হ্যাঁ এইটা ইকুয়ালস টু কিন্তু আমাদের -2, 3 দেওয়া আছে, -2, 3 দেওয়া আছে। তাইলে আমরা a/2 মানে a/2 = -2 বলতে পারি, মানে দ্যাট মিনস এর মান কত -4। আবার b/2 = 3 বলতে পারি, দ্যাট মিনস b এর মান কত 6। তাহলে -4, 6। তো সমীকরণটা কি হবে, আমরা যদি মানগুলো ইনপুট দিই, x ডিভাইডেড বাই a এর মান কত -4 প্লাস y ডিভাইডেড বাই b এর মান কত 6 ইকুয়াল টু কত 1। তারপর এখান থেকে আমরা যেটি ঘুরাই লসাগু টসাগু করে, তাহলে ফাইনাল আমাদের আসবে 3x - 2y + 12 = 0। এখন এটা শর্টকাটে, হ্যাঁ শর্টকাটেও করা যায়। দেখো শর্টকাটের এটা একটু উঠে দেই।
শর্টকাটে কি করবো, খণ্ডিতাংশের মধ্যবিন্দু আমরা x1, y1 ধরবো, x1 y1 ধরবো। আচ্ছা, x1, y1 যদি ধরি তাহলে সমীকরণ আমাদের কি হবে, x1 সরি x বাই x1, তাহলে মানে মধ্যবিন্দু যদি x1, y1 হয় খণ্ডিতাংশের, এটা হচ্ছে খণ্ডিতাংশের মধ্যবিন্দু যদি x1, y1 হয় তাহলে x বাই x1 প্লাস y বাই y1 এইটা ইকুয়ালস টু 2 হবে। ঠিক আছে, এটা কিন্তু সমীকরণ। এখন তাহলে আমাদের মানগুলো ইনপুট দেবো, x যেভাবে x1 এর মান কত -2 প্লাস y ডিভাইডেড বাই y এর মান কত 3 ইকুয়ালস টু কত 2। তো এইটা যদি তুমি সলভ করো, x যেভাবে -2 প্লাস y এখানে হবে 3x - 2y, 3x - 2y প্লাস 12 ইকুয়াল টু 0। এটা কিন্তু শর্টকাট, কিন্তু কষ্ট করে আমাদের কি মনে রাখতে হবে, কষ্ট করে আমাদের কিন্তু এইটা মনে রাখতে হবে। এই যে বক্স এটা করে দিতেছে, এটা মনে রাখতে হবে। তাইলে আর তোমার এত মানে কিছু মনে রাখার দরকার নেই, যে আগে যেভাবে পাশে যেটা করছি ওইভাবে করার দরকার নেই। আচ্ছা, গেল 11 নম্বর। 11 নম্বর আমরা কিন্তু ইসে করছিলাম, এই টাইপেরই ছিল কিন্তু অন্য টাইপের। বি বাই আলফা প্লাস আলফা আলফা বাই বিটা বিন্দুগামী ওয়াই ইকুয়াল টু এ আলফা স্কোয়ার এক্স ডিভাইডেড বাই বিটা স্কোয়ার প্লাস আলফা বাই বিটা এর সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করতে বলছে। আচ্ছা, তো সমান্তরাল রেখার সমীকরণ আমরা ফার্স্টে দেখো, ওখানে একটু যদি মানে সিম্পলিফাই করি, সিম্পলিফাই করলে আমাদের আসবে আলফা স্কোয়ার এক্স মাইনাস বিটা স্কোয়ার ওয়াই প্লাস কে ইকুয়ালস টু 0। মানে মেইন রেখাটা হচ্ছে এইটা হবে। এটা তোমার হচ্ছে বসানোর পর এখানে আলফা স্কোয়ার এক্স মানে আলফা স্কোয়ার এক্স আছে না, তো বিটা স্কোয়ার যদি এখানে কমন না, কমন হওয়ার পর একটু আর গুণ করার পর তাইলে আছে আমাদের এইটা একবারে ধরে নিছি যে আলফা স্কোয়ার এক্স মাইনাস বিটা স্কোয়ার হবে প্লাস কে ইকুয়াল টু 0। এটা তো সমান্তরাল এর সমীকরণ। তো বিন্দুটি বসালে কে এর মান বের করবা, এই যে এক্স ইকুয়াল টু কত, এখানে এক্স ইকুয়াল টু বিটা বাই আলফা, ওয়াই ইকুয়াল টু হচ্ছে আলফা বাই বিটা। বসাও, বসাইলে কে এর মান কত আসবে, 0 আসবে। তো কে এর মান যদি দিয়ে যায় তার সমীকরণ কি হবে, আলফা স্কোয়ার এক্স মাইনাস বিটা স্কোয়ার ওয়াই প্লাস 0 ইকুয়াল টু 0, মানে এইটা ইকুয়াল টু 0 হবে। তো ফাইনাল অ্যান্সার এটা। 12 নম্বরে কি বলছে, 12 নম্বর বলছে 2,3 বিন্দুতে x প্লাস 2y মাইনাস 3 এর সমান্তরালে x মাইনাস 3y মাইনাস 3 ইকুয়াল টু 0 এর দূরত্ব কত। আচ্ছা, তো 2,3 বিন্দু হতে সমান্তরাল রেখার সমীকরণ যেটা আমরা ওটা ফার্স্টে বের করব। তো কি হবে, এক্স প্লাস 2y সমান্তরাল রেখার সমীকরণ। দেখো, এক্স প্লাস 2y, এক্স প্লাস 2y, এখানে এক্স এর মানটা যদি বসাই 2 আর 2 ইন্টু ওয়াই এর মান কত 3, সরি 2 প্লাস 2, একটা শর্টকাট করতেছি আমি, যারা বলতেছি কি করতেছি, 2 প্লাস 2 ইন্টু 3 মানে হচ্ছে 8। তাহলে সমান্তরালের সমীকরণ কি হবে, x প্লাস 2 ইকুয়াল টু 8। দেখো, একটা কাহিনী বলি, যে আমি যে এখানে x প্লাস 2 ইকুয়াল টু এই যে এটা করলাম, এটা কি করলাম হয়তো বুঝো নাই। মানে আমরা যেমন এইখানে সমান্তরালের সমীকরণ প্লাস কে ধরি, যদি এইটা সমান্তরালের সমীকরণ বের করতে বলতে তাহলে আমরা কি করতাম, x প্লাস 2y প্লাস কে ইকুয়াল টু কি 0 প্লাস কে ইকুয়াল টু 0। তারপর এক্স আর ওয়াই এর একটা মান আছে না, ওই মানটা বসে আমরা কে এর একটা মান পাইতাম না, ওই কে এর মানটা পাওয়ার পর দেন আবার ওই কে এর মানটা এই সমীকরণে বসানোর পর আমরা হচ্ছে এই ইকুয়েশনটা পাইতাম। কিন্তু একটা শর্টকাট ওয়ে কি, তুমি যখন সমান্তরাল বলবে তুমি এই যে এক্স প্লাস 2y মানে যেটা থাকবে কনস্ট্যান্ট বাদে ওইটা ধরবা, ওইটা ইকুয়াল টু যে দুইটা সমীকরণ মানে স্থানাঙ্ক দেওয়া আছে না, ওই স্থানাঙ্ক দুটো এখানে বসাই দিবা। আমি কি বুঝতে পারছি? তাইলে কি করবা, যে যদি এরকম সমান্তরাল বলে এই যে এক্স প্লাস 2y বা মানে এই সি বাদে যেটা আছে ওইটা ইকুয়াল টু লেখবা, ওইটা ইকুয়াল টু সমান দেবা। সমান দেওয়ার পর যে বিন্দুগুলো, ওই বিন্দুটা হচ্ছে এই এক্স আর ওয়াই এর জায়গায় ইনপুট দিয়ে দেবা। তাইলে দেখো এক্স এর মান হচ্ছে 2, 2 ইন্টু ওয়াই এর মান কত 3,
বসাইলে আমার 8 আসে, তাহলে x প্লাস 2y ইকুয়াল টু 8। এটা কিন্তু একটা শর্টকাট, শর্ট। আচ্ছা, এখন এর সমান্তরালে এক্স মাইনাস থ্রি ওয়াই মাইনাস থ্রি দূরত্ব কত? তো ইজি, দেখো এক্স মাইনাস থ্রি আই ইকুয়াল টু থ্রি। এখন এই যে এইটা পাইলাম না, দেখো এই যে এই একটা ইকুয়েশন পাইলাম, এই একটা ইকুয়েশন পাইলাম, এই দুটো সলভ করে একটা ছেদ বিন্দু পাবো না? ওই ছেদ বিন্দুটা হচ্ছে হবে 6,1। তো এই যে ছেদ বিন্দুটা হইলো, এখন এই যে 6,1 আর এই 2,3, এইটার দূরত্ব আমাদের বের করতে হবে। তো তখন ডি বের করবা যে রুট ওভার x2 মাইনাস x1 এর হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 এর হোল স্কয়ার, 6 মাইনাস 2 এর হোল স্কয়ার প্লাস 1 মাইনাস 3 এর হোল স্কয়ার ইকুয়াল টু কত হবে? অ্যান্সার করলে 2√5। আমি আবার একটু বলি যে ফার্স্টে আমাদের 2,3 থেকে সমান্তরাল রেখার সমীকরণ বের করেছি শর্টকাটে। কি করলাম? x প্লাস 2y, x এর জায়গায় 2 বসাইছি, y এর জায়গায় 3 বসাইছি, তাহলে x প্লাস y ইকুয়াল টু 8 সমান্তরাল বের করছি। কিন্তু আমাকে বলছে কি এর সমান্তরালে আবার আরেকটা রেখা দেওয়া আছে, এই রেখার মানে এই রেখার দূরত্ব কত? আচ্ছা, তো এই যে আমরা সমান্তরাল রেখা যেটা পাইছি ওইটার সাথে আমাদের আরেকটা রেখা আছে না, ওই রেখাটা আমরা লিখলাম, দেন এই দুটো সলভ করছি, মানে ক্যালকুলেটর যায় হচ্ছে সলভ করে, সলভ করার পর কত আসছে? 6,1। তো এই যে 6,1 যেটা পাইছি এইটার সাথে আর 2,3 বিন্দু দূরত্ব চাইছে, এই 6,1 বিন্দুর সাথে 2,3 বিন্দু দূরত্ব বের করছি, রুট ওভার x2 মাইনাস x1 এর হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 এর হোল স্কয়ার। তো 13 নম্বরে দেখো কি বলছে যে একটি সরলরেখার ধনাত্মক y অক্ষাংশে 5 অংশ মানে 5 অংশ একক অংশ কর্তন করে এবং x অক্ষের ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে সরলরেখাটির সমীকরণ নির্ণয় করতে বলছে। 13 নম্বর। তো সি এর মান কত? 5। তাহলে এম ইকুয়াল টু কি করবা? tan 30 ডিগ্রি মানে কত? 1/√3। আচ্ছা, আমরা কি জানি সরলরেখার সমীকরণ y ইকুয়াল টু mx প্লাস c। এম এর মান হচ্ছে 1/√3, x x এর মতো থাকুক, c এর মান কত হচ্ছে? 5। বা এটাকে সিম্পলিফাই করে লিখলে x ডিভাইডেড বাই √3 প্লাস 5, তাহলে এইটা আসবে। 14 নাম্বার কি বলছে? x মাইনাস 3y প্লাস 1 ইকুয়াল টু 0 রেখাটি 2,3 এবং 4,5 বিন্দুতে সংযোগ রেখাংশে সংযোগ রেখা কি অনুপাতে বিভক্ত করে? এই ম্যাথে শর্টকাট কিন্তু আমি তোমাদের বলছি 14 নম্বরে শর্টে করবা। শর্টকাটে কিভাবে করবা দেখো, বলছিলাম মাইনাস ইলন ডিভাইডেড বাই অনুপাত। অনুপাত যদি বলে এইভাবে মাইনাস এলন ডিভাইডেড বাই কি? L2। আচ্ছা, এখন এলন মানে কি? এলন মানে হচ্ছে এই যে x মাইনাস থ্রি ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো না, এখানে 2,3 ইনপুট দিবা, তাইলে যেটা ওটা এলন। আর L2 কি? L2 হচ্ছে এই যে 4,5, তাইলে এটা ইনপুট দিবা, ওইটা হচ্ছে L2। এলন কি? ইনপুট দিবা, ঠিক আছে। L2 কি? ইনপুট দিবা, দুইটা মাইনাস করে অনুপাত করবা, শেষ। আচ্ছা করি, তো মাইনাস এলন, মাইনাস এলন যদি করি দেখো x এর জায়গায় আমাদের কি বসাবো? 2 2 মাইনাস 3 ইন্টু 3 প্লাস 1 হইলো। তারপর কি হবে? 4 মাইনাস 3 ইন্টু 5 প্লাস 1 হইলো হইলো ওকে। তারপর মাইনাস তারা সূত্রের আসি মাইনাস, তাহলে মাইনাস 6 ডিভাইডেড বাই সে মাইনাস 10। সিম্পলিফাই যদি করি মাইনাস মাইনাস প্লাস, প্লাস মাইনাস মাইনাস, মাইনাস 3/5। 3:5 মানে কি? বহি। এখন শোনো আমি বলি, অন্তর্বিভক্ত করছে নাকি বহির্বিভক্ত করছে তারও আবার একটা ই আছে, পার্ট আছে। যদি কখনো তোমার প্লাস অ্যান্সার আসে মানে প্লাস ভি পাও, তাইলে বুঝবো অন্তর্বিভক্ত। আর যেহেতু এই যে মাইনাস পাইছি না আমরা একটা, এই মাইনাস, এই মাইনাসের কারণে আমাদের ফাইনাল অ্যান্সার কি হবে? বহির্বিভক্ত, বহির্বিভক্ত। সেই না, এগুলো হচ্ছে আস্তে আস্তে শিখতে পারলে এক লাইনে হচ্ছে ম্যাথ হয়ে যাবে। দেখো এই ম্যাথ হচ্ছে কি করবে অনেকে ওই সেট বিন্দু ধরে তারপরে m1 x2 m2 x অনুপাতে কি, অনুপাতে কিভাবে কি বিভক্ত করে ওভাবে অনেক কাহিনী করে করবে, কিন্তু শর্টকাটে করবা। শর্টকাটে করলে টাইম সেভ হবে, তুমি আগায় থাকবা অন্য বাকি শব্দের তুলনায়। পরের নাম্বার বলছি যে কোনো একটি বর্গের
কোনো বর্গের একটি কর্ণের সমীকরণ দেওয়া আছে, একটি শীর্ষের স্থানাঙ্ক 4,3 হলে বর্গটি অপর কর্ণের দৈর্ঘ্য। এত সহজ, অনেকবার করছি। দেখো, শীর্ষ থেকে কর্ণের লম্ব দূরত্ব অর্ধেক কর্ণের সমান। আমি বলছিলাম যে শীর্ষ থেকে কর্ণের লম্ব দূরত্ব অর্ধেক কর্ণের সমান, অর্ধেক কর্ণের সমান। এটা কিন্তু আস্তে আস্তে বারবার অর্ধেক কর্ণের সমান। আচ্ছা, তো আগে লম্ব দূরত্বটা আমরা বের করি। লম্ব দূরত্ব ওই যে ওখানে 4,3 ইনপুট দিবা। তাহলে ইনপুট যদি দাও, দেখো 4 - 3 + 5 ডিভাইডেড বাই কি এক্স এর শক ডিভাইডেড বাই ওয়াই এর শক, একবারে দেখি √2। তো এইটা ইকুয়াল টু আমরা যদি সিম্পলিফাই করি এখানে আসে 3√2। এখন আমরা তো অর্ধেক পাইছি, তাহলে পুরো কর্ণকে বের বের করতে হলে আমাদের কি করতে হবে? 2 দ্বারা গুণ করতে হবে, মাল্টিপ্লাই করতে হবে। 2 × 3√2 মানে হচ্ছে 6√2 একক। শেষ। শর্টকাটে আমরা করে ফেলছি। 16 নম্বরে কি বলছে? A2,3 ও বি বিন্দু সংযোগ রেখাকে 7,7 বিন্দু 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করলে বি বিন্দুর স্থানাঙ্ক কত? বি বিন্দুর স্থানাঙ্ক কত? এটা শর্টকাটেও করতে পারো, আবার মানে মেইন ভাবেও করতে পারো, যেভাবে তোমার ইচ্ছা। দেখো 7 ইন্টু ওই m1x2 প্লাস m2x, তাহলে 2 ইন্টু x প্লাস 3 ইন্টু 2 ডিভাইডেড বাই 2 প্লাস 3। এখান থেকে আমরা x এর মান পাবো 29/2। আবার সেম ওয়াইটা m1y2 প্লাস m2y1, তাহলে কি করবো? 2y প্লাস 3 ইন্টু 3 ডিভাইডেড বাই 2 প্লাস 3। তো এখান থেকে y এর মান কত পাবো? y এর মান এখান থেকে আমরা 13 পাবো। তাহলে ফাইনাল আনসার 29/2। শর্টকাটও করতে পারো, আগে দেখাইছি দেখো গুলো। এবিসিডি সামান্তরিকের এবি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 3√5/7 একক। এবি ও সিডি রেখার দুটি সমীকরণ দেওয়া আছে, সামান্তরিক ক্ষেত্রফল চাইছে। তো এখন আগে দেখো আমরা কিভাবে করি। 17 নম্বর, ফার্স্টে আমরা ডি মানে হচ্ছে দূরত্ব। দূরত্ব মানে কি? লম্ব দূরত্ব। তো লম্ব দূরত্ব আমরা যদি বের করি, এটাকে আমরা উচ্চতা বলবো, এটাকে আমরা উচ্চতা বলবো। 1 - 4 ডিভাইডেড বাই √, এইটা আসছে কত? 3/√5। এরপর ক্ষেত্রফল, ভূমি ইন্টু উচ্চতা। আমরা তো জানি, তো ভূমি কি হবে? এই বাহুর দৈর্ঘ্য 3√5/7 ইন্টু উচ্চতা হচ্ছে 3/√5। একটু ক্যালকুলেশন করি। 3√5 ডিভাইডেড বাই 7 ইন্টু 3/√5, 9/7 আসে। 9/7 শেষ ম্যাথ। এই ম্যাথ কিন্তু হচ্ছে সমীকরণ দিয়ে অনেক ভাবে করা যায়, অত বড় করার দরকার নেই। আমি তোমাকে একটা বিষয় শিখাই দিই। দেখো, এবিসিডি সামান্তরিকের এবি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে না, তাইলে মনে করবো এই যে এবি, এবি কিন্তু ভূমি। এবি কি? ভূমি। এবি ও সিডি রেখার সমীকরণ দিয়ে দিছে না, এবির সমীকরণ দিছে, সিডির সমীকরণ দিছে। এখন আমাদের কি করতে হবে জানো? এই এবি আর সিডির লম্ব দূরত্ব আমরা একসাথে বের করছি। কেন? এখানেও আমরা শর্টকাট ইউজ করছি। এই যে লম্ব দূরত্ব, এখানেও কিন্তু আমরা শর্টকাট ইউজ করছি। কি করছি? এই দেখো এখানে কত? +1। এই 4টাকে তুমি এই পাশে আনো, এই 4টাকে যদি এই পাশে তুমি আনো, তাইলে দেখো এখানে হয় 2x + y + 1 = 0। এখানে কি হয়? 2x + y + 4 = 0। 2x + y 2x + y সমান, তাইলে কি? সমান্তরাল। তো যদি সমান্তরাল হয়, তখন তাদের লম্ব দূরত্ব c1 - c2 ডিভাইডেড বাই √, x সহগের স্কয়ার প্লাস y সহগের স্কয়ার। তাহলে কি বললাম আমি? c1 - c2 ডিভাইড বাই x সহগের স্কয়ার প্লাস y সহগের স্কয়ার। তো লম্ব দূরত্ব কি? সামান্তরিকের লম্ব দূরত্বটাই তো উচ্চতা। আর ভূমি কি? ভূমি হচ্ছে এবি, এবি কি? ভূমি। তো ওইটা করার পর ফাইনালি আমরা যদি ক্ষেত্রফল মানে কি? ভূমি ইনটু উচ্চতা এভাবে করি, তাইলে আমাদের ফাইনাল ম্যাথ হয়ে যাবে। তো এখানে আমাদের ওইটা একটু লিখে দিই। দেখো, সমান্তরালে কি হবে? c1 - c2 ডিভাইডেড বাই √, x স্কয়ার প্লাস y স্কয়ার। শর্টকাট। আচ্ছা, গেল 18 নম্বরে। 18 নম্বর কি বলছে? যে কোন ত্রিভুজের সাপেক্ষে বাহুর y অক্ষের উপর অবস্থিত ত্রিভুজের শীর্ষত্রয় দেওয়া আছে ভরকেন্দ্রের স্থানাঙ্ক। ভরকেন্দ্র কিন্তু আবার আসছে। তো y অক্ষের ভরকেন্দ্রের ভুজ আমরা বের করি, তাইলে 18তে
যোগ করি সবগুলো, এ প্লাস 2 প্লাস এ বাই 3 3 এইটা ইকুয়াল টু ওয়াই অক্ষে কি এক্স এর মান কিন্তু 0 হয়। এইটা ধরো তাহলে এখান থেকে 2 এর মান আমরা পাই হচ্ছে -2, এর মান -1। তো কোটি বের করবো, এটা কিন্তু ভুজ, আমরা হচ্ছে ভুজের এই নিয়ে করছি ভুজ। এবার হচ্ছে কোটি, কোটি যদি করি তাইলে ওয়াই ইকুয়াল টু এ প্লাস 2 প্লাস এ ডিভাইডেড বাই হচ্ছে আচ্ছা এইটা কেন করলাম, 2 -3 + 2 বাই হচ্ছে 3। ওয়াই মান কত আসছে 1/3, আর ওয়াই অফ এক্স এর মান কত 0, তাহলে 0,1/3 আসে। এখানে কিন্তু করছি, একবারে বসাই দিছি, খেয়াল করো এখানে কি 2 প্লাস 3a প্লাস 2, তো এর জায়গায় কিন্তু ওই -1 একবারে বসাই করছি এই জন্য। তারপর ওয়াই অফ এক্স এর মান 0, তো স্থানাঙ্ক হবে 0,1/3। 19 নম্বরে কি বলছে, ফিজিক্সের প্রশ্ন যে একটি রম্বসে দুটি কর্ণ দেওয়া আছে, এক্স অক্ষের মধ্যবর্তী কোণ চাইছে। আচ্ছা, তো রম্বসের কর্ণ লম্ব হয়, রম্বসের কর্ণ কিন্তু লম্ব, রম্বসের কর্ণ রম্বসের কর্ণ কি হয়, লম্ব হয়। তাইলে এ ভেক্টর ডট বি ভেক্টর এটা ইকুয়াল টু কি হবে, 0 হবে। ডট গুণফল আশা করি পারবা, ডট গুণফল করলে 10 প্লাস 24 এ ইকুয়াল টু 0। আইকে সবের ওই যে গুণ করবা দুই পাশে, তারপর যে হবে এইভাবে করে ডট গুণফল বের করে এর মান আসে -5/12। তাইলে বি ভেক্টর ও এক্স অক্ষের মধ্যবর্তী কোণ, এখন আমার কি বলছে এক্স অক্ষের, এই যে দেখো বি ভেক্টর ও এক্স অক্ষের চাইছে না, বি ভেক্টর ও এক্স অক্ষের মধ্যবর্তী অ্যাঙ্গেল আমাকে বের করতে বলছে। বি ভেক্টর ও এক্স অক্ষের এভাবে করবা যে cos আলফা ইকুয়াল টু বি এক্স ডিভাইডেড বাই বি ভেক্টরের মান। আচ্ছা, তো এখান থেকে কি করবা, বিএক্স এর ওই যে বিএক্স এর ওই যে যেটা আছে ওইটা বসাবা। তারপর হচ্ছে তোমার এই যে এর মানটা, মানে এর মানটা হচ্ছে ফার্স্টে বি ইনপুট দেবা, দেন বিএক্স ভেক্টরটা বের করে, তারপর হচ্ছে ফাইনালি এখানে বি ভেক্টরের যে মান আছে না ওই মানটা বের করে ভাগ করবা। ভাগ করার পর তাহলে এক্স অক্ষের যে কোনটা ওটা বের হয়ে যাবে, আলফা ইকুয়াল টু কজ ইনভার্স করবা, কজ ইনভার্স করলে 33.06 এরকম একটা অ্যান্সার তোমাদের আসবে, আশা করি পারবা। 20 নম্বরে বলছে যে দুটি সমান ভেক্টরের লব্ধির মান ওই ভেক্টরের √3 গুণ হলে তাদের মধ্যবর্তী কোণ কত। শর্টকাট আছে, সমান ভেক্টরের হইলে সবসময় হচ্ছে √3 হয়, বা এইভাবে করতে পারো যে আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস 2 পি স্কোয়ার কজ আলফা। তো এখানে ক্যালকুলেশন করবা, আর এর মানে ওই যে কত √3 না, তাই 3 পি স্কোয়ার, এখানে হয় 2 পি স্কোয়ার। এখান থেকে ওই ক্যালকুলেশন করলে আলফার মানটা বের হয়ে যাবে, আলফার মান হচ্ছে তোমার আসবে 60 ডিগ্রি। ক্যালকুলেশন করলে আলফা মানে 60 ডিগ্রি আসবে। আচ্ছা, বলছে একটি নদীর স্রোতের বেগ এত 10 মিটার/সেকেন্ড বেগে নদীর একটি নৌকা সোজাসুজি নদী পাড়ি দিতে 1 মিনিট 40 সেকেন্ড সময় নেয়, লাগলে কতক্ষণে রওনা হলে সোজা অপর পাশে পৌঁছানো যাবে। আলফা ইকুয়াল টু এত, আমরা জানি আলফা থিটা বলি cos ইনভার্স মাইনাস ইউ ডিভাইডেড বাই ভি, মাইনাস ইউ এর মান কত, স্রোতের বেগ 5, মাঝের বেগ কত 10, তাইলে -হাফ মানে কত 120 ডিগ্রি। 22 নাম্বার বলছে একটি এক ব্যক্তি আনুভূমিকভাবে 4 কিলোমিটার/আওয়ার বেগে রাস্তায় হাঁটছে, তার কাছে মনে হচ্ছে বৃষ্টি উল্লম্বভাবে 3 কিলোমিটার/আওয়ার বেগে পড়ছে, বৃষ্টি প্রকৃতপক্ষে উল্লম্বের সাথে কতক্ষণে পড়ছে। শর্টকাটে করে ফেলবা 22-এ যে থিটা ইকুয়াল টু tan ইনভার্স ভিএম ডিভাইডেড বাই ভি আর। তাইলে tan ইনভার্স
ভিএম এর মান হচ্ছে কত, 4, আর উলম্বভাবে পড়ছে না, উলম্বভাবে যেটা পড়ছে ওটাকে আমরা ভিআর বলছি, তাহলে 4/3, মানে tan ইনভার্স 4/3, আর ক্যালকুলেশন করা দরকার নেই। 22 নম্বর, 22 নম্বর, 23 নম্বরে কি বলছে যে লম্ব ভেক্টর হলে এ মান কত সবাই পারবে আশা করি। 23 নম্বরে লম্ব ভেক্টর হলে ডট ডট গুণফল কি হয়, শূন্য হয়। তো তাইলে অ্যান্সার হবে ফাইনালি এই হয় যদি করো 48 - 4 - 2 = b 0। তো এখান থেকে এর মান ক্যালকুলেশন করলে আসে কত, সিম্পলিফাই করলে 22 আসে। তো বিষয় বলছে এটি সামান্তরিক কর্ণ দেয় এত এবং এত হলে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করা। আচ্ছা, তো ক্ষেত্রফল কি করবা, সামান্তরিকের কর্ণ যেহেতু দেওয়া আছে, সামান্তরিক কর্ণ দেওয়া থাকলে ক্ষেত্রফলের এক সূত্র, আর কর্ণ না দেওয়া থাকলে কিন্তু আরেকটা নর্মাল সূত্র হচ্ছে এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এটা নর্মাল। কিন্তু যদি কর্ণ দেওয়া থাকে, এগুলো খেয়াল রাখো, সিলি সিলি বিষয়, কর্ণ দেওয়া থাকলে তাহলে কিন্তু এটা হাফ গুণ হবে, হাফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর। তো হাফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর কিভাবে করবা, ওই যে নির্ণায়ক দিয়ে করবা, এখানে আশা করি পারবা নির্ণায়ক দিয়ে। টু -4 5 1 5 -3, এখান থেকে ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করলে এটা মান আসবে, সেটা হচ্ছে কত, 11.03। 25 নম্বরে কি বলছে, এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা হলে বি ভেক্টর ক্রস এ ভেক্টর এর মান কত। আচ্ছা, এইটা তোমাদের মূলত স্কেলার ট্রিপল প্রোডাক্ট, ট্রিপল প্রোডাক্ট যদি থাকে তাইলে তোমার এটা পরস্পর হচ্ছে লম্ব হয়, আর লম্ব হলে সাইন থিটা হয়। তোমরা বিস্তারিত সমাধান করেও দেখতে পারো যে দেখো পি ভেক্টর ক্রস গুণ করলে বি স্কোয়ার ইন্টু ভেক্টর লিখতে পারি আমরা এ সাইন থিটা, সেটা সিম্পলি মাল্টিপ্লাই করছি, তাহলে আমাদের এইটা আসে। তাহলে বি ভেক্টর আর এ ভেক্টর কিন্তু পরস্পর, এটা কিন্তু পরস্পর লম্ব, লম্ব। 26 নম্বর কি বলছে, 26 নম্বর বলছে রৈখিক বেগ, আহ, আহ, রৈখিক বেগ কৌণিক বেগের, আচ্ছা এটা তো দেওয়া আছে যে একটা বস্তুর মানে ভি ভেক্টর দেওয়া আছে, আবার হচ্ছে আহ, যে, আচ্ছা এটা কি আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, ও আচ্ছা আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপের সহগ দেওয়া আছে, তারপর বলছে যে ডেল ক্রস ভি কত, এবং কৌণিক বেগ বলছে কি ওমেগা। এত কিছু দরকার নাই, আমি বলি মানে মূলত এটা বুঝাইছে যে রৈখিক বেগ কৌণিক বেগের সম্পর্ক, এটা মূলত রৈখিক বেগ আর কৌণিক বেগের সম্পর্ক আইডেন্টিফাই করছে। তাহলে এইভাবে রাখবা যে ডেল, এটা করছি সবসময় 2 ওমেগা হবে, মনে রাখো, আগে একবার আসছিল। বলছে কার্লের ডাইভারজেন্স, কোনো ভেক্টর কার্লের ডাইভারজেন্স সর্বদা কি হয়, শূন্য হয়, এবং যদি শূন্য হয় কার্লের ডাইভারজেন্স শূন্য হলে সেটা কি হবে, স্কেলার হবে, স্কেলার হবে। 28 নম্বরকে বলছে 5i প্লাস 6j প্লাস 2k ভেক্টরের যে ডকের সাথে কতক্ষণ উৎপন্ন করবে। 28, থিটা ইকুয়াল টু কজ ইনভার্স, যেটা অক্ষ বলবে ওটা উপরে রাখবা 2 ডিভাইডেড বাই রুট ওভার 5 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার করবা। যদি ইনপুট দাও তাহলে আসে 75.64 ডিগ্রি। এমন ভরের বেগ দেওয়া আছে, ইনটু ভরের বেগ দেওয়া আছে, গাড়ি দুটি পরস্পরের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে। এই যা, শোনো কি করবা আমি বলি, cos থিটা ইকুয়াল টু এই ভেক্টরের যেটা আছে মান বের করবা, এইটার যে মান বের করবা, তারপর রুট দ্বারা ভাগ করবা। সরি 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 ভুল বলছি, এই দুটো ডট করতে হবে, এই দুটো ডট করবা, মানে ভি1, এখানে আমি লিখে দিই ভি1 ডট ভি2 করবা, তারপর নিচে ওই যে ভি1 ভেক্টরের মান আর ভি2 ভেক্টরের মান দ্বারা ভাগ করবা, ডট করলে হয় 15,
3 5 15 আর 4 5 কত 20, 15 + 20। আর মান যদি বের করে রুট ওভার এক্স সহগ স্কোয়ার প্লাস ওয়াই এর সহগ স্কোয়ার যা থাকবে, তাহলে এখানে আসে রুট 41 ইন্টু রুট 34, বা কদিন যেটা আছে এটা রাখবা, তাহলে ফাইনালি থিটার মান আসে 20.4 ডিগ্রি। আচ্ছা, 30 নম্বরে বলছে আই ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ এবং 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস k ক্যাপের সাথে কোন ভেক্টরটি যোগ করলে লব্ধি ভেক্টর ওয়াই অক্ষ বরাবর একটি একক ভেক্টর হবে। তো 30 নম্বরে আমাদের লব্ধি কিন্তু ওয়াই অক্ষ বরাবর হবে। লব্ধি মনে রাখবা যে লব্ধি তোমার হচ্ছে ওয়াই অক্ষ বরাবর আমি বইলাই দিছে, যদি ওয়াই অক্ষ বরাবর হয় তাইলে আমরা কি করব, এই যে 3i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 2k ক্যাপ এটার সাথে যদি আমরা প্লাস এ ভেক্টর যোগ করি তাহলে এইট ইকুয়াল টু জে হবে, বা এ ভেক্টর ইকুয়াল টু মাইনাস 3i ক্যাপ মাইনাস 2k ক্যাপ। বুঝতে পারছি? মূল কথা হচ্ছে এখানে কি বলছে, নিচের কোন ভেক্টরটি যোগ করলে ভেক্টরটি ওয়াই অক্ষ বরাবর হবে। তো তুমি হচ্ছে প্রত্যেকটা এখানে বসায় দেখবা, বা অপশন টেস্ট করেও করা যায়, এবং সে সব চেঞ্জ করে তোমরা করতে পারো যে ওয়াই অক্ষ বরাবর যেহেতু দেওয়া আছে, এবং যে কোনো একটা ভেক্টর তোমরা এই ভেক্টর ধরে নেবে এবং সব এক্সচেঞ্জ করবা, তাইলে হচ্ছে ফাইনাল হচ্ছে এটা পেয়ে যাবে -3i ক্যাপ মাইনাস 2k ক্যাপ। 31 নম্বর বলছে এই ভেক্টর কোনটি। আচ্ছা, এবি ভেক্টর কোনটি, এখানে তোমার হচ্ছে চিত্রটা উঠে নাই। আচ্ছা, আমি চিত্রটা একটু দেখি। তো ওখানে এ যেটা আসবে ওইটা আসবে 0,0,2, বি এর মান হচ্ছে 2, তো এবি ভেক্টর মানে কি, এই যে মাইনাস করতে হবে 2 - 0, এটা আবার 2 - 0 হবে 2 - 2 0, তাহলে 0 করার পর ফাইনালি এবি মানে কি যেটা হবে, ওটার আই ক্যাপ মানে 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ। কে ক্যাপটা কেন হলো না, কারণ 2 - 2 হচ্ছে 0 হয়ে যায়, তাহলে ফাইনাল কি 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ। 32 নম্বরে বলছে যে একই সমতলে ভিন্ন সম্পন্ন সর্বনিম্ন কয়টি ভেক্টরের যোগফল শূন্য হবে। 3টি। কেন 3টি হবে, এখানে লব্ধি কিন্তু শূন্য হবে, যোগফল মানে হচ্ছে লব্ধি শূন্য হবে। লব্ধি যদি শূন্য হয় তাই ত্রিভুজের সূত্র অনুযায়ী ভিন্ন মানের সর্বনিম্ন 3টি ভেক্টরের যোগফল শূন্য হতে পারে। তাইলে ত্রিভুজ সূত্র অনুযায়ী ত্রিভুজের সূত্র অনুযায়ী ভিন্ন মানের সর্বনিম্ন শূন্য হতে পারে, এটা খেয়াল রেখো। 33 নম্বর বলছে কোনো ভেক্টর ক্ষেত্রে কোনো বিন্দুতে ডাইভারজেন্স ঋণাত্মক হলে বিন্দুটি কি হয়। ডাইভারজেন্স যদি ঋণাত্মক হয় তখন সেটা একটা সিঙ্ক নির্দেশ করে, আর সিঙ্ক নির্দেশ হলে আয়তন কমে ঘনত্ব বাড়ে, এটা খেয়াল রেখো, আয়তন কমে ঘনত্ব বাড়ে। সিঙ্ক নির্দেশ করলে আয়তন কমে ঘনত্ব বাড়ে। 34 নম্বরে কি বলছে যে যদি লব্ধি একক ভেক্টর হয়, একক ভেক্টর বলছে না, তো তবে ভেক্টরদের মান কত, কিভাবে করবা, রুট ওভার এই যে দিয়ে দিছে a প্লাস এ, তাহলে কি করবা a স্কোয়ার প্লাস a স্কোয়ার, একক ভেক্টর বলছে না 1 হবে, তাইলে √2a = 1, বা a এর মান কত হবে 1/√2 হবে, তাহলে ফাইনাল অ্যান্সার 1/√2। এবার কেমিস্ট্রি কোশ্চেন গুলো দেখো, যে 0.35 গ্রাম AgCl এর নমুনায় 0.23 গ্রাম সিলভার পাওয়া গেলে এতে কত মোল বিশুদ্ধ AgCl আছে। তো ফার্স্টে আমরা 35 নম্বরে এন অফ এজি মানে এন অফ সিলভারের মোল সংখ্যাটা আমরা যদি বের করি, এন অফ সিলভারের মোল সংখ্যাটা তাহলে কত দেওয়া আছে 0.23,
ডিভাইডেড বাই ওর আণবিক ভর দ্বারা যদি আমরা ভাগ করি 108 দ্বারা, তাহলে আসে কত 2.13 10⁻³ মোল। এখন 1 মোল AgCl মানে 1 মোল Ag থেকে 1 মোল AgCl পাওয়া যায়, মানে আমরা 1 মোল Ag থেকে 1 মোল AgCl পাওয়া যায়। তাইলে N অফ AgCl কি হবে? N অফ AgCl ইকুয়ালস টু হবে, যেহেতু 1 মোল থেকে 1 মোলই পাই, তাহলে যেটা পাইলাম ওইটাই অ্যান্সার, 2.13 ইন্টু 10⁻³ 36 নম্বর দেখো, 5 গ্রাম Na2CO3 গুঁড়াকে 100 গ্রাম দ্রাবকে দ্রবীভূত করে দ্রবণ তৈরি করা হলে ওই দ্রবণের ঘনমাত্রা কিভাবে প্রকাশ করা হয়? আচ্ছা, তো এটা এইভাবে মনে রাখো যে দ্রাবক ও দ্রবের ভর দেওয়া থাকা, এটা পার্সেন্টেজ অফ W/W, ভর দেওয়া না। দেখো কিভাবে মনে দেখবা, সেটা হচ্ছে এটা কি গ্রামে দেওয়া না, গ্রামে দেওয়া, এটা কি এটাও গ্রামে দেওয়া, দুইটাই গ্রামে দেওয়া না, তাহলে পার্সেন্টেজ অফ W/W হইতো। যদি গ্রাম ডিভাইডেড বাই মিলি হইতো তাহলে পার্সেন্টেজ অফ W ডিভাইডেড বাই ভি হইতো, আর একটা হয় V/V হয়, তো এটা হবে W/W, যেহেতু দুইটাই গ্রাম দেওয়া। 37 নম্বরে কি বলছে যে 25°C তাপমাত্রা 0.5 ml BaH2 দ্রবণ এবং 0.2 m HNO3 দ্রবণের আয়তনের কি অনুপাতে মিশ্রিত করলে ওই দ্রবণের pH 13.62 হবে? আচ্ছা, যেহেতু PY যদি আমরা ক্যালকুলেশন করি, BaOH2 না, তাহলে এটা কি বের হবে? POH, দেখো P অফ OH যদি আমরা বের করি, একবারে করলাম 14 থেকে, পিএস তো দেওয়াই আছে, এটা মাইনাস করি 13.62, মাইনাস করলে আমাদের কত আসে 0.38। এখন এখান থেকে আমরা ওইচ মাইনাস যদি একবারে ক্যালকুলেশন করি, তাইলে আসবে যদি হিসাব করি 0.0169, পিএস প্লাস পিওএস ইকুয়াল টু কি 14, পিএস প্লাস পিওএইচ ইকুয়াল টু 14, পিএস এর মান তো দেওয়া আছে, আমরা এখান থেকে আমরা পিওএইচ, তো ওএইচটা বের করলাম। এখন আমাদের কি বলছে? ওএইচ মাইনাস এর ঘনমাত্রা, তো ওএইচ মাইনাস এর ঘনমাত্রা আমাদের এখানে কত দেওয়া আছে? 0.416, 0.41 এই যে ক্যালকুলেশন, এটা মনে হয় বুঝো নাই, এখানে অ্যান্টি লগ করছি, মানে পিএইচ ওএইচ বের করার, ওই যে ওএইচ বের করার একবারে অ্যান্টিলগ যদি করো তাহলে মাইনাস পিওএস হবে 10 এর পর, ওটা ক্যালকুলেশন করে মানে একবারে ওয়েস মাইনাসটা বের করছি। তো এরপর দেখো এখানে আমাদের শর্টকাটে আমরা একটা জিনিস করবো, শর্টকাট পিএইচ কি অনুপাতে মিশ্রিত করবো, অনুপাত চাইছে না, তো অনুপাতটা বের করবো শর্টকাটে। একবারে করে দিই, তার আগে আমি তোমাদের কিছু কথা বলি, যে এই যে BaOH2, এটা কি? এটা হচ্ছে দ্বি অম্লীয় ক্ষারক, এই তুল্য সংখ্যা দিয়ে মনে রাখবো, এটা কিন্তু দ্বি অম্লীয় ক্ষারকের জন্য 2 হয়। আবার আরেকটা কি আছে? HNO3, এটা হচ্ছে এক ক্ষারকীয় অ্যাসিড, এক, কত এক ক্ষারকীয় অ্যাসিড অন হয়, এটা খেয়াল রাখবে। শর্টকাটে আমরা যেটা করবো,
এটা করার আগে আমি এখানে লিখে দিই, তাহলে বুঝতে অনেক সুবিধা হবে যে ক্ষারের মোট মোল, শর্টকাটটা হচ্ছে ক্ষারের মোট মোল মাইনাস অ্যাসিডের মোট মোল। ক্ষারের মোট মোল মাইনাস অ্যাসিডের মোট মোল ডিভাইড বাই মোট আয়তন। মোট আয়তন কিন্তু V1 প্লাস V2, এইটার হচ্ছে ইকুয়াল টু এই যে ওএস মাইনাসের ঘনমাত্রা। তো আমরা যেটা বের করেছি তো ওএস মাইনাসের ঘনমাত্রাই ছিল। তো এই ঘনমাত্রা আমরা কত বের করেছি? 0.4169। এইটাই কষ্ট। এখন ক্ষারের মোট মোল আমরা কত হবে? 0.5 ইন্টু ওই যে যেহেতু দ্বিঅম্লীয় ক্ষারক এই জন্য আমরা 2 বসাবো, ইন্টু V1 মাইনাস 0.2, এটা কত? এক ক্ষারক কি হচ্ছে, তাহলে 1 গুণ হবে, ইন্টু 1 ইন্টু V2 ডিভাইডেড বাই V1 প্লাস V2। এখান থেকে আমাদের ক্যালকুলেশন করব, একটু ক্যালকুলেশন করবো। এখান থেকে করলে V1 ডিভাইডেড বাই V2 এর মান আসবে 1.058, 1.058 বা এটাকে 1.05:1ও বলা যায়। তাহলে অ্যান্সার কিন্তু ফাইনালি আমাদের এইটা হবে, এটা শর্টকাটে হবে, করতে হবে। 38 নম্বরে বলছে যে 7.5 গ্রাম বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে প্রাপ্ত কার্বন ডাই অক্সাইডকে সম্পূর্ণরূপে প্রশমিত করতে কতটুকু কষ্টিক পটাশ প্রয়োজন হবে। তো প্রাপ্ত কার্বন ডাই অক্সাইডের ভর কত দেওয়া এখানে? প্রাপ্ত কার্বন ডাই অক্সাইডের ভর হচ্ছে তোমার হচ্ছে মানে 3.3, কিন্তু তুল্য ভর সমান্তরে সমীকরণ সমাধান যদি আমরা করি তাহলে কিউএস কিন্তু 8.4 গ্রাম লাগে। কিভাবে করছি দেখো, এখানে ডিটেলসে যায় 38 নম্বর। তো 3.3 গ্রাম যেটা বলছি ওটা হচ্ছে শর্টকাটে বললাম, হয়তো বা বুঝো নাই, একটু ডিটেলসে আছে, এটাকে ডিটেলসে করাই দেবো। তার আগে শর্টকাটটা এখানে আগে এটা লিখি দেখো 38 নম্বরে, যে ক্যালসিয়াম কার্বনেট না CO3, এটা যদি আমরা ভাঙি তাইলে CaO প্লাস CO2 CaCO3 আণবিক ভর M কত? আলো বের করবা যে 40 প্লাস 12 প্লাস 16 ইন্টু 3, 40 প্লাস 12 প্লাস 16 ইন্টু 3 কত হয়? 100। CO2 এর আণবিক ভর কি হবে? কার্বন ডাই অক্সাইডের 12 প্লাস 16 ইন্টু 2 16 32 32 30 40 40 আর 4 হচ্ছে 44। আচ্ছা, CO2 হচ্ছে 44। এখন এর মানে কি? 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড পাওয়া যায়। আমরা ঐকিক নিয়মটা একটু করি, দেখো ঐকিক নিয়মটা শিখাই যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড পাওয়া যায়। তাহলে আমরা বলতে পারি যে 100 গ্রাম থেকে পাওয়া যায় 44 গ্রাম। তাহলে 1 গ্রাম থেকে পাওয়া যাবে কি? 1 গ্রাম থেকে পাওয়া যায় 44/100 গ্রাম। ওকে, সুতরাং দেওয়া ছিল প্রশ্নে কত? 7.5 গ্রাম। তাইলে 7.5 গ্রাম থেকে পাওয়া যায় 44 ইন্টু 7.5 ডিভাইডেড বাই কত? 100 গ্রাম। এটা যদি আমরা ক্যালকুলেশন করি এটাই আসে 3.3 গ্রাম CO2। এটাই তোমাদের আমি একবার বলছিলাম যে 3 গ্রাম। আচ্ছা, কেউইচ এর এখন কার্বন ডাই অক্সাইড এটা কি অম্লীয় অক্সাইড, তাই এটা কি করবে? ক্ষার।
তো কার্বন ডাই অক্সাইড যদি একটা অম্লীয় অক্সাইড হয় তাইলে এটা কি ক্ষার কেওএইচ এর সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে, লবণ ও পানি তৈরি করবে। তো আমরা যদি বিক্রিয়াটা এখানে লিখি যে কার্বন ডাই অক্সাইড প্লাস 2KOH, এইটা কি হবে K2CO3 প্লাস H2O। আচ্ছা, তো মোল সংখ্যার নিয়ম এখন আমরা সমাধান করবো। তো বিক্রিয়া থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে হাইলাইটারটা নেই, যে 1 মোল কার্বন ডাই অক্সাইডকে প্রশমিত করতে মানে 1 মোল কার্বন ডাই অক্সাইডকে প্রশমিত করতে আমাদের 2 মোল কেওএইচ প্রয়োজন না। দেখো এখানে 1 মোল কার্বন ডাই অক্সাইডকে প্রশমিত করতে 2 মোল কেওএইচ প্রয়োজন। তো ফার্স্টে আমরা কার্বন ডাই অক্সাইডের মোল সংখ্যাটা বের করবো। কার্বন ডাই অক্সাইডের মোল সংখ্যা যদি একবারে বের করি, এন অফ CO2, এটা যদি করি কত ছিল 3.3 ডিভাইডেড বাই 44, ওই যেটা বের করছি, ওই যেখানে যেটা বের করবো সেটা কত হয় 0.075 মোল। এখন আমরা কেওএইচ এর মোল সংখ্যা বের করবো এবং সেটা যতটুকু প্রয়োজন ততটুকু। দেখো 1 মোল CO2 এর জন্য কত মোল কেওএইচ প্রয়োজন, 2 মোল কেওএইচ প্রয়োজন লাগে, তাইলে 0.075 মোল, 0.075 মোল CO2 এর জন্য, CO2 এর জন্য কেওএইচ লাগবে কত, আমরা 2 গুণ করতে হবে 0.075 ইন্টু 2, তাহলে কত হয় 0.15 মোল, 0.15 মোল, 0.15 মোল। কেওএইচ এর আণবিক ভর কত, কেওএইচ এর এম 39 প্লাস 56। তো আমাদের এখানে চাইছি কি, চাইছি যে আমাদের কিন্তু এটা চাই না যে কতটুকু কস্টিক সোডা প্রয়োজন হবে। তো কতটুকু কস্টিক সোডা যে প্রয়োজন হবে আমাদের এখানে তোমার 8.4 গ্রাম হবে। কেমনে হবে এখন দেখো, আমাদের কেওএইচ কত, এম এর মান 56, তো এম এর মান যদি 56 হয় তাহলে আমরা ওই যেটা লিখে দিয়েছিলাম না, এন ইজ ইকুয়াল টু এম বাই এম এক্স বাই এন এ, তো ওইটা দিয়ে একবারে আমরা ভর লিখবো, ভর। সুতরাং ভর ইকুয়াল টু কি হবে, মোল সংখ্যা ইন্টু আণবিক ভর। দেখো 8.6 কিভাবে আসে, মোল সংখ্যা আমরা কত বের করছি 0.15। এখন বলো আণবিক ভর কত, আণবিক ভর হচ্ছে 56, দাও গুণ, দিলে কত হবে এখানে 8.4 গ্রাম, 8.4 গ্রাম, 0.15 ইন্টু 56, 8.4 গ্রাম। হ্যাঁ, তাহলে আমাদের কত এখানে চাইছে কি যে কতটুকু পৌষ্টিক প্রয়োজন, মানে পটাশ প্রয়োজন হবে 8.4 গ্রাম। এটা ঐকিক নিয়মে কেন করছি জানো, তোমাদের শর্টকাটটা তো আমি আগে শিখাতে পারতাম। ঐকিক নিয়মে কেন করছি, ঐকিক নিয়মটা হচ্ছে মেইন বেসিক, এটা কিন্তু দরকার। আমরা যখন কেমিস্ট্রি ল্যাব করি 1-2-তে, তখন কিন্তু আমাদের যে স্যারে আছে, উনি কিন্তু এখন বুয়েটের একদম কেমিস্ট্রির হচ্ছে মানে প্রফেসর, আমাদের এখানে ক্লাস নিচ্ছে। তো উনি আমাদের কিন্তু শর্টকাট ওয়ে যখন বলছি, উনি আমাদের বলছে এইসব শর্টকাট দিয়ে কেমিস্ট্রি ল্যাবে ইউজ করা যাবে না। তো ওই টাইট্রেশন যখন আমরা করছি তখন কিন্তু ওই সব ম্যাথ আমাদের ঐকিক নিয়মে করাইছে। তো আমি কি ভুল করছি, আমি কিন্তু সবসময় শর্টকাট ইউজ করছি, ঐকিক নিয়মটা ভালোভাবে বুঝতে মানে বুঝে ট্রাই করতাম না, করি না এমন না, করছি কিন্তু অ্যাভয়েড করার ট্রাই করতাম। তো অ্যাভয়েড করার কারণে আমি কিন্তু এখন ঐকিক নিয়মটা ওইভাবে এখনো বুঝতে পারি না। এই জন্য তোমাদের কি বলি যে ঐকিক নিয়মটা ট্রাই করো ফার্স্টে করার, ঐকিক নিয়ম করার পর দেন হচ্ছে তুমি শর্টকাটে করো, সমস্যা নাই। এমসিকিউ তো অবশ্যই শর্টকাট করবো, কিন্তু ঐকিক নিয়মটা ট্রাই করবা। দেখো 100 গ্রাম থেকে পাওয়া যায় 44 গ্রাম, এটা আমরা কিভাবে বুঝছি, 100 গ্রাম থেকে 44 গ্রাম পাওয়া যায়, কারণ কি এই যে আণবিক ভরটা আমরা বের করছি, 100 গ্রাম থেকে আমরা 44 গ্রাম পাই, তাহলে 1 গ্রাম থেকে কত পাই, 7.5 গ্রাম থেকে কত পাই, 7.5 গ্রাম আমার প্রশ্ন দেওয়া ছিল, তো কত পেয়েছি 3.3 গ্রাম কার্বন ডাই অক্সাইড। আচ্ছা, তো বিক্রিয়াটা আমরা লিখলাম যে কার্বন ডাই অক্সাইড প্লাস 2KOH K2CO3 প্লাস H2 সমতা করছি, তাহলে 1 মোল কার্বন ডাই অক্সাইড থেকে আমরা কত পাই, 2 মোল KOH। তো আমরা এন অফ CO2 বের করছি, 3.3 থেকে ওর আণবিক ভর বের করে মোল সংখ্যা বের করছি। এখন 0.075 মোল CO2 এর জন্য KOH লাগে কত, এটার সাথে একটু 2 গুণ করতে হবে, এইটা হচ্ছে মেইন খেলা, যে 2 গুণ করতে হবে। 2 গুণ করার পর আমাদের KOH এর আণবিক ভর আমরা বের করছি, মোল সংখ্যা জানি, ভর বের করবো, KOH এর ভর এসেছে, তাহলে n ইকুয়ালস টু n ইন্টু m, বাইভাবে মনে রাখতে পারো যে n ইকুয়ালস টু m ইন্টু m, তাহলে 8.4 গ্রাম। এখন আসে শর্টকাট আমরা করি, শর্টকাট তুল্য সংখ্যা দিয়ে করবা, কি করবা, n e CO2 ইকুয়ালস টু n e KOH। এখন এন কি মূল সংখ্যা, ডাব্লিউ বাই এম ই কি ভ্যালেন্স ফ্যাক্টর বা তুল্য সংখ্যা, কার্বন ডাই অক্সাইড
কয়টি ওএস এর সাথে বিক্রিয়া করে, কার্বন ডাই অক্সাইড কয়টি ওএস এর সাথে বিক্রিয়া করে, দুইটা ওএস এর সাথে বিক্রিয়া করে, এই যে দুইটা ওএস এর সাথে বিক্রিয়া, তাহলে তুল্য সংখ্যা কত, তুল্য সংখ্যা কার্বন ডাই অক্সাইডের 2। শেষ। কেউইস একটি মাত্র ওএস দেয়, কেউইস কত, একটি মাত্র কিন্তু ওএস দেয়, কার্বন ডাই অক্সাইড কিন্তু দুইটা ওএস এর সাথে বিক্রিয়া করে, কেউইস কিন্তু একটি মাত্র ওএস দেয়, তাই এই তুল্য সংখ্যা হচ্ছে কেউইস এর 1। মুখস্থ করতে পারে, এত কিছু তো ক্যালকুলেশন করার সময় না, বিক্রিয়া থেকে তোমাদের বুঝাইলাম। আচ্ছা, তুল্য সংখ্যা যদি 1 হয় তো দেখো একবারে W/M ওভাবে করে দেবো, আশা করি বুঝবা। 3.3 দিলাম, এম কত 44 দিলাম, ইন্টু তুল্য সংখ্যা বসাও। আচ্ছা বসাইছি, ডাব্লু ডিভাইডেড বাই কেউ এর আণবিক ভর কত 56 ইন্টু দাও তুল্য সংখ্যা শেষ। ডাব্লু ইকুয়াল টু কি হবে 3.3 ইন্টু 2 ইন্টু 56 ডিভাইডেড বাই 44, ক্যালকুলেশন করলে আসবে 8.4 গ্রাম। শেষ। আশা করি বুঝতে পারছো। তো ফার্স্টই হচ্ছে মানে তুমি হচ্ছে ঐকিক নিয়ম মানে করবা না এমন না, একটু পড়ো, সিকিউতে সুবিধা হবে। ধরো ঢাবি বা অন্যান্য জায়গায় রিটেন যখন দিতে যাবা তখন কিন্তু সিকিউতে অনেক হেল্প পাবা। আমাদের 39টা কি বলছে, ইয়ার ACr2 O7 2 মাইনাস BSO2 CH প্লাস 2Cr3 প্লাস 3SO4 2 মাইনাস DH2, এখানে ABCD এর মান যথাক্রমে চাইছে। তো এইটা আমি বলবো কি যে তোমার ওই যে জারণ সংখ্যার সরি ওই যে অর্ধ বিক্রিয়ার যে সমীকরণগুলো ওটা তো পড়বো, ওইগুলো থেকেই রিপিট করবে। তো এর জায়গায় কি হবে, তুমি ওই যে যখন সমতা করবা, সমতা করার পর যে ইকুয়েশন ওটা তো তোমার মুখস্থ থাকবে, তো মুখস্থ থাকলে তুমি ডিরেক্ট এই যে 1 3 2 1 এটা বের করতে পারবা সমতাকৃত সমীকরণ। তো সমতাকৃত সমীকরণ আমি কি এখানে লিখে দেবো, দেখো এখানে শর্ট করে লিখে দেই, এভাবে দেখো 1 Cr2O7 2 মাইনাস প্লাস 3SO2 প্লাস 2H প্লাস 2Cr3 প্লাস তো অলরেডি আসি 2Cr3 প্লাস, এখানে হবে 3SO4 2 মাইনাস 3SO4 2 মাইনাস, আর এখানে হবে প্লাস 1H2O, এই যে এটা কিন্তু এটা। আচ্ছা 40 নম্বরটা পারবা আশা করি। জলীয় দ্রবণে H2O2 দ্রবণের 2 ml কে সম্পূর্ণভাবে টাইট্রেট করতে 10 ml 0.1 মোলার Na2H2O3 প্রয়োজন। দ্রবণে H2O2 ভর প্রয়োজন, যে বললাম না ল্যাবের কথা, এগুলো কিন্তু আমাদের এখন ল্যাবে করতে হয়, তো এগুলো একটু ভালোভাবে ডিটেলসে পড়ো। দেখো এখানে H2O2 এর আমাদের কি চাইছে, যখন H2O2 ভর চাইছে, শর্টকাট করে দিই 2NO2 H2O3 ইকুইভ্যালেন্ট 1 মোল H2O2, তুল্য সংখ্যা বসাই দিয়েছি, ঠিক আছে একবারে। এখন n অফ আমরা H2O2 বের করবো, n অফ H2 করতে এইটা হবে 1 বাই n অফ 1/2 n অফ H2O3, এখান থেকে আমরা ক্যালকুলেশন করে n অফ H2 1/2, মানে আমরা n অফ H2O2 ক্যালকুলেশন করতেছি, তাইলে এখানে যদি মানে ওলট পালট করি তাইলে তো হতে 1/2 চলে আসে না, 1/2 ইন্টু 10 ইন্টু 0.1 ইন্টু 10 টু দি পাওয়ার -3। এইটা যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের কত আসে দেখি, 1 ডিভাইডেড বাই 2 ইন্টু 10 ইন্টু 0.1 ইন্টু 10 টু দি পাওয়ার -3, 5 ইন্টু 10 টু দি পাওয়ার -4, বা ENG তে যদি নেই 0.005 মোল। আচ্ছা যেহেতু তোমার কি চাইছে n অফ H2O2 এর ভর চাইছে, n অফ H2O2 এর কি ভর চাইতো, n অফ H2O2 ইকুয়ালস টু কি m ডিভাইডেড বাই m, তো m ইকুয়ালস টু কি হবে n অফ H2O2 ইন্টু m, আণবিক ভর দ্বারা গুণ করার পরে তো ফাইনালি তোমার হচ্ছে m এর মানটা বের করতে পারবা। কইরো সমস্যা হলে আমাকে বললে আমি করে দিব অনেক। একজন লোক এসিটিপিতে প্রতি নিঃশ্বাসে এত ml বাতাস গ্রহণ করে, বাতাসে 40% আয়ত হিসেবে অক্সিজেন থাকলে প্রতি নিঃশ্বাসে লোকটি কতগুলো অক্সিজেন গ্রহণ করবে, এরকম ম্যাথ কিন্তু আমরা করছি অলরেডি। তো এইটা কি বলছে এসিটিপিতে, আচ্ছা এসিটিপিতে যদি বলে এসিটিপিতে 200 ml বাতাসে 40% আয়তন হিসেবে O2 অক্সিজেন থাকে, তাহলে একবার আমরা যদি করি n অফ O2 ইকুয়ালস টু 200
ইন্টু কত হবে 0.4 40 করলে ডিভাইডেড বাই এসএটিপিতে বলছে না, তাহলে 24,789 দাও যা, বা 24,800 দিতে পারো, 789 দিলাম। এটা কিন্তু এমএল এ, এটা আমরা কিন্তু এমএল এ করছি, এবং এইটা হচ্ছে আমরা মিলি পার মোল, এমএল পার মোল। তো এটা ক্যালকুলেশন করলে আসে 3.22। সুতরাং অণু এন কি হবে, n ইন্টু 3.227 ইন্টু 10⁻³ মোল। ওই যে মূল সংখ্যার সাথে গুণ করবা, তাইলে আমাদের ফাইনাল আসে 1.944 ইন্টু 10⁻21 এত টি। কতটি অক্সিজেন গ্রহণ করে ওই প্রথমে এন অফ ফোর বের করবা, তারপর হচ্ছে এন ইকুয়াল টু এন ইন্টু মূল সংখ্যা দ্বারা গুণ করে দিবা। মানে আচ্ছা সরি এই জায়গায় তো ভুল করছি, এখান থেকে অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা গুণ করতে হবে। তো আমি কি করলাম, এটা এটা আমি কি বললাম, আমি করলাম তো অ্যাভোগাড্রো সংখ্যা। কোনো যদি এন বাই এক্স বলো, এক্সই বলি, আচ্ছা এটা এন বলার দরকার নেই, কনফিউজ হতে পারে অনেকে। এটা আমি এক্স বললাম, যে এক্স ইকুয়াল টু এন ইন্টু এন এ, এন ইন্টু এন। এন এ মানে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা 6.023 ইন্টু 10⁻23। এটার সাথে মাল্টিপ্লাই করলে আমাদের অ্যান্সার চলে আসবে। লঘু H2SO উপর মিশ্রিত 30 ml আয়তনের 0.2 m KMnO4 যৌবন দ্বারা 40 ml আয়তনের অক্সালিক অ্যাসিড সম্পূর্ণরূপে জারিত করালে ওই অক্সালিক অ্যাসিড ঘনমাত্রা কত? শর্টকাট করবা ভাই, কোনো কথা নাই। আমি শর্টে এখানে জাস্ট লিখে দিই ফর্মুলা, তোমার বাকিটা তোমাদের কাজ কারণ মনে করাইছে এগুলা। E1 V1 S1 ইকুয়াল টু E2 V2 S2। তুল্য সংখ্যা পাচ্ছ 2 ইন্টু 40 ইন্টু S1 ইকুয়ালস টু 5 ইন্টু 30 ইন্টু 0.24। শেষ। এখান থেকে S1 একবারে বের করে ফেলাবা, 0.45 আসবে, শর্টকাটে করবা। তাহলে সে বলছে একটি হাইড্রোকার্বনের দহন বিক্রিয়ায় 0.72 গ্রাম পানি এবং 3.08 কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, হাইড্রোকার্বনের স্থির সংকেত নির্ণয় করো। আচ্ছা, তো হাইড্রোকার্বনের দহনে 0.72 গ্রাম এবং 3.08 কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। বিক্রিয়াও লিখতে পারো, বা একবারে এন অফ এইচ টু বের করবা, এন অফ এইচ টু 0.72 ডিভাইডেড বাই 18 কত আসে 0.08। এন অফ সিও টু বের করো, 3.08 ডিভাইডেড বাই 44, এটা করলে আসবে 0.07। এটাকে আমরা এন অফ এইচ বলতে পারি 0.08, আর এইটাকে আমরা এন অফ সি বলতে পারি, কারণ আলটিমেটলি তো দহন হয়ে ভাঙা যায়। এন অফ সি হচ্ছে 0. তাহলে আমাদের কি বলছে, কার্বন ও হাইড্রোজেনের যদি সংকেত করি সি অনুপাত এইচ হবে, একটু ক্যালকুলেটরে যদি করো তাহলে একবার আমি লিখে দিলাম 7:8। আশা করি বুঝছি, এটা মানে 100 দ্বারা গুণ করবো তাহলে তো 7:8 আসে। তাহলে সংকেত কি হবে, সংকেত C7H8, বাস শেষ। চলে এসে কি বলছে যে বি MnF4 ও Li2Mg Fe6 যোগ দেয় MnO3 এর জারণের সংখ্যা কত? এক্স ধরে করবা Mn রে, তারপর ফিরে এক্স ধরে করবা, তারপরে যে প্লাস মাইনাস করে ফাইনালি Mn এর হচ্ছে মুখস্থ করতে পারো, Mn এর হচ্ছে আসে +2 আর Fe এর আসে +2। আশা করি পারবা, যে প্লাস এক্স ধরে করা, এগুলো প্লাস এক্স ধরে করবা, না পারলে বইলো করে দিব। নদীর 3.0 লিটার পানিকে নমুনাকে টাইট্রেশনের মাধ্যমে সমাপ্তি বিন্দু বের করতে 9.5 মিলিলিটার 0.1 এজি প্লাস দ্রবণ প্রয়োজন হয়। নদীর পানিতে সিএল মাইনাসের ঘনমাত্রা কত ppm? তো এই যে ম্যাথগুলো, এইগুলো হচ্ছে আমি মানে ঐকিক নিয়মে করে দিতে পারি, কিন্তু অনেক সময় লাগবে, কিন্তু ঐকিক নিয়মে করার দরকার নেই, আমরা শর্টকাটে করব। শর্টকাটে কিভাবে করবা, সিএল মাইনাস, একবার এটা আমরা ঘনমাত্রা বের করব, দেখো 9.5 ইন্টু 0.01 ইন্টু 10⁻³ করবো ডিভাইডেড বাই 3।
করলে আমাদের এখন এটা আসে কত দেখি করি, 9.5 ইন্টু 0.01 × 10⁻³ এটা এসে 3.167 ইন্টু 10⁻⁵, 10⁻⁵ আসে, সেল মাইনাস বের হইলো। এখন আমাদের পিপিএম মানে কি আছে, পিপিএম মানে কিন্তু মিলিগ্রাম পার লিটার, মিলিগ্রাম পার লিটার হইলো। কারণ আমাদের পিপিএম এ যে ঘনমাত্রা যেটা পাবো ওটাকে আণবিক ভর দ্বারা গুণ করতে হবে না, আণবিক ভর দ্বারা যদি গুণ করো 3.167 ইন্টু 10⁻⁵ ইন্টু 35.5 ক্লোরিনের, এটা যদি করি আমরা 1.124 ইন্টু 10⁻³ হ্যাঁ পিপিএম লিখছে না, মিলিগ্রাম পার লিটার, এটা যদি বাদ দাও তাহলে আসে 1.124 পিএম। নিচের মধ্যে জারক বিজারক উভয় রূপে কাজ করে। H2O2 এই 3 রূপে খেয়াল রেখে 46 H2O2 জারক বিজারক এবং হচ্ছে বিরঞ্জক, এই 3টি উপায় কিন্তু কাজ করে। 47 নম্বর বলছে নির্দেশক হিসেবে কোন ধরনের নাইট্রেশনের ক্ষেত্রে মিথাইল লেড বেশি উপযোগী। মিথাইল লেড হচ্ছে তীব্র অ্যাসিড ও মৃদু ক্ষারের নাইট্রেশনে ব্যবহৃত হয়। MnO4O- এটা সমতা কবার 2MnO4O- 5C2 মুখস্থ আশা করি পারবা। 49°C তাপমাত্রায় ও 70 সেন্টিমিটার এজি চাপে 4.87 10⁻20 কার্বন ডাইঅক্সাইড আয়তন কত? আচ্ছা আয়তন কত, এসটিপি তে আমরা যদি করি 49 বি একবারে করে দিলাম 4.87 কত আছে ইন্টু 10⁻20, আর এটাকে আমরা অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা ভাগ করব। অ্যাভোগাড্রো সংখ্যা হচ্ছে 6.10⁻20 ভাগ করলে আমাদের আসে, আর এখানে 22.4 গুণ করুন। কিভাবে করছি শোনো আমি বলি, এখানে কি এক্স বাই আমরা ওই যে এন ইকুয়ালস টু এম বাই এম এক্স বাই এন এ পি ডিভাইডেড বাই 22.4 বি ডিভাইডেড বিএসটিপি ডিভাইডেড বাই 24 পয়েন্ট সামথিং, এভাবে করে আমরা কিন্তু একবারে করছি। আশা করি পারবা। ক্যালকুলেশন করলে আসে 0. সমন্বয় সূত্র জানি না তাপগতিবিদ্যায়, P1 বাই T1 P2 V2 বাই T2, এখানে আমরা ক্যালকুলেশন করে এখান থেকে V2 মানটা বের করবা। আমি কি বুঝাইতে পারছি? দেখো এখানে কিন্তু 25°C তাপমাত্রা 70 সেন্টিমিটার মার্কারি চাপে এতটি কার্বন ডাইঅক্সাইড আয়তন চাইছে। তো আয়তন আমাদের এখানে ফার্স্টে বের করছি ধরো এটা V1, তাহলে আমাদের V2 মানটা বের করতে হবে। তো চাপ কিন্তু দেওয়া আছে P1, P2 কি ধরবা 1 অ্যাটমসফিয়ার ধরবা, ধরে তারপর তুমি ক্যালকুলেশন করবা। T1 এর মান কি আছে না 25°C তাপমাত্রা, তাহলে 25 প্লাস 273। আর টি টু কি করবা, টি2 হচ্ছে 273 ধরে নিও, হ্যাঁ টি2 তুমি 273 ধরো সমস্যা নাই। আর যে তোমরা P2 হচ্ছে 1 অ্যাটমসফিয়ার ধরবা, ধরে ক্যালকুলেশন করবা। আশা করি এটা আসবে। সুক্রোজের জলীয় দ্রবণের মূল ভগ্নাংশ 0.65 হলে দ্রবণের মোলালিটি কত? মোলালিটি চাইছে কিন্তু খেয়াল রাখো। তো এটা শর্টকাট লিখে দিই, m equal to x of solute divided by x of solvent, ইংলিশে লিখলাম বাংলায় ওই দ্রাবক দ্রবণ এগুলো মিন করে, ইনটু m of solvent ইনটু 100। তো এখান থেকে আমাদের 1000 হবে, এখান থেকে আমাদের একবারে আমরা m এর মানটা বের করতে পারবো। তো x অফ সলিউট কত 0.65, সলভেন্ট কত 0.35, আর হচ্ছে m অফ সলভেন্ট হচ্ছে 18। এখান থেকে এটা ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করলে দেখি কত আসছে। 0.35 কিভাবে আসছে ওটা তোমাদের একটু করতে হবে, ওখানে মানে ঐকিক নিয়মে করে তারপর করতে হবে, করো না করলে করে দিব। 0.35 ইন্টু 18, 1000 গুণ দিইনি, আচ্ছা 1000টা গুণ দিই,
103.17, 103.17। আর এটা এক্স অফ সলভেন্ট, যে মূল সংখ্যা যদি বের করি এম বাই এম দিয়ে, তাহলে এটা আসবে, আশা করি বুঝছো। তো এইটা হচ্ছে সেট সি এর সলভ, এটাও হচ্ছে করলে তাইলে আমাদের হচ্ছে উদ্বস উইকলি 1। দেখো আমি যে সলভ করতেছি, দেখবা সি তে অনেক কিছু নাই, আবার ডিতে আছে, ডিতে অনেক কিছু নাই, আবার ইতে আছে। এই তো এগুলো সবই দেখবা, তোমাদের কাজ এটা। সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।